আচ্ছা শোনেন, আপনি যা বলছেন সবই মিলছে। এখন ওনাদেরকে কি আপনি বাপ মা মানতেছেন? না মানতেছেন না? ওয়ালাইকুম। সবাই ভালো? বসে রাখছেন। রানু কি অবস্থা? পাইলে তারপরে জানাবেন না কি যেন একটা বলছিলেন ভিডিওতে? হ্যাঁ, কাউকে তো বোধহয় বলেন নাই। সরস্বতী একটু কথা বলি। কি নাম মা? নাম কি তোমার? নাম বলো। রাবেয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, চেহারা দেখে বোঝা যাচ্ছে। আপনার নাম ভাই? রিপন সরকার। রিপন সরকার। কি হন আপনি? রানুর? রানুর হাজবেন্ড। রানুর হাজবেন্ড। আপনার ছেলে মেয়ে কয়জন? আমাদের একজন, আরেকজন হবে আল্লাহর রহমতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো বোধহয় শুভকামনাও জানিয়েছিলাম। তো আপনি চেষ্টা করছিলেন কখনো আপনার ওয়াইফের পরিবার খোঁজার জন্য? জি না, আমি কখনো করিনি চেষ্টা। কখনো চেষ্টা করেন নাই? ও কতটা মিস করতো নিজের পরিবারের কথা, কতটুকু বলতো? পরিবারের কথা মিস করতো না, কারণ যে পরিবারে ছিল সেই পরিবারে যথেষ্ট আদরে ছিল, ভালো ছিল। আচ্ছা, তাই কখনো এটা বলে নাই? আপনি জানতেনও না খুব একটা? বিয়ের আগে জানতেন? কিন্তু মানে এতটা গভীর পর্যন্ত কখনো যাইনি। জান নাই? এমনি জানতাম যে ওনাদের এখানে নিয়ে আসছে ছোটবেলায়, এতটুকুই জানতাম, এর বেশি কিছু আচ্ছা না। আচ্ছা। এমনি এরপরে যে এই অনুষ্ঠানে আসলো সেখানে আপনার অনুমতি নিয়ে আসছিল তো নিশ্চয়ই? জি। আচ্ছা ঠিক আছে। আপনি করেন কি ভাই পেশায়? আমি রেস্টুরেন্টে জব করি। রেস্টুরেন্টে জব করেন? ওই যে কি যেন বলতেছিলেন কাবাব বানান? জি। তা আজকে কাবাব কই? আপনার পরিচয় ভাইজান? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। কি করেন আপনি? আমি একটা দোকানে কাজ করি। কি হন আপনি পরিবারের বা ভাইজানের কি হন? বলতো আমার ভাইয়ের শ্বশুর আছে না? জি। ওনাদের বাড়িতে বড় হইছে? হ্যাঁ, ও বড় হইছে। ও, তাহলে তো চেনেন তাকে আপনি অনেক আগে? আচ্ছা ঠিক আছে। রানু কেমন লাগতেছে? মনের মধ্যে কি কি উঠতেছে? খই ফুটতেছে? আমরা গ্রাম অঞ্চলে বলি মনের মধ্যে খই ফুটতেছে। আপনার কি টেনশন লাগতেছে না কেমন লাগতেছে বলেন তো? ভালো লাগতেছে না কেন? এই যে আজকে যদি সত্যি সত্যি বাবা মা পেয়ে যান? আসবে, আমরা একটু বসায় রাখছি, এই যে এক্ষুনি ডাকবো। আপনার শরীর ঠিক আছে? সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক আছে? বমি টমি করবেন না তো আবার? দলকেও কিন্তু আমি একই প্রশ্ন করছি। এবার বমি করলে আমরা মহাবিপদে পড়ে যাবো। কার্পেটিং করা পুরো স্টুডিও। চলেন ভিতরে নিয়ে বসায় আপনাকে, এখনই ডাকবো আপনার জন্য যারা আসছে। চলেন। মাঝখানে গিয়ে বসেন, গতদিনের মতো সোফার মাঝখানে গিয়ে বসেন। এইখানে বসতে হবে। হ্যাঁ বসেন। এখানে একটু বসতে হবে 10-15 মিনিট একা একা, ঠিক আছে? এই 10-15 মিনিটে আপনার জন্য যারা আসছে ওদের সাথে আমি কথা বলবো বাইরে, বলে তারপরে আমি আবার ভিতরে আসবো। কোনো সমস্যা নেই তো? খারাপ লাগতেছে? আপনার স্বামীকে ভিতরে নিয়ে এসে বসে দিব? ও থাকুক আপনার সঙ্গে কিছুক্ষণ, তারপরে যদি প্রবলেম হয় তারপরে ও হলো চলে যাবে যখন আমি আসবো, ঠিক আছে? তাহলে বসেন। হ্যাঁ, ওনাকে ভিতরে নিয়ে আসতেছে। কি নাম তোমার? নাম কি? মনির। দুষ্টুমি করলে ইঞ্জেকশন দিয়ে দিব। ইঞ্জেকশন বুঝো? বড় বড় ইঞ্জেকশন আছে কিন্তু এখানে, লম্বা একটা ইঞ্জেকশন, বুঝছো? একদম চুপচাপ, নড়াচড়া করা যাবে না। এই যে এই আঙ্কেলকে দেখতেছো, ইঞ্জেকশন দিতে একদম স্পেশালিস্ট। হ্যাঁ, চুপচাপ বসে থাকো। একটু পরিচিত হই। নাম কি আপনার? মোহাম্মদ শানু হাওলাদার। শানু হাওলাদার। আপনি কি হন রানুর? আমি আব্বা। আপনি বাবা। ভিডিওটা দেখেছেন আমাদের? হ্যাঁ দেখছি। আপনি নিশ্চয়ই যেটা আপনার সন্তান? জি। আসছে আপনার কাছে। আপনার নাম? আমার নাম নাজমুল। নাজমুল। আচ্ছা, আপনি কি হন? আমি দুলাভাই। দুলাভাই, আপন দুলাভাই? জি। আচ্ছা, আপনি যাকে বিয়ে করছেন ওনার নাম কি? মুক্তা। মুক্তা সবার বড় নাকি? জি। জনির পরে হচ্ছে মুক্তা বোধহয়। না, ও হলো দ্বিতীয়। দ্বিতীয়। ওই তো জনি হচ্ছে সবার বড়। আপনার নাম? মনি। আপনি কি আপনার ওনার মা না? হ্যাঁ। রানুর মা, আপন মা। আপন মা। আপনার ছেলে মেয়ে কয়জন ছিল উনি যখন হারাইছে? তখন ছিল 6 জন, আর ওরা নিয়ে 7 জন। 7 জন। 7 জন। আপনার নামগুলো একটু বলতে পারবেন? হ্যাঁ পারবো। নামগুলো বলেন তো একটু। জনি, মুক্তা, রনি, রানু, রনি, রুনা, তারপরে রানী, জাহিদ। রুনা, জাহিদ। হ্যাঁ। আপনি বোন? জি। আপনি বোন। আপনার ছেলে না? হ্যাঁ। কপালে টিপছেন কেন এরকম? দিয়ে দিছে বোনে। নজর বাঁচানোর জন্য দিয়েন না। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রনি। মোহাম্মদ রনি। রনি। আপনি ভাই? জি। আচ্ছা। তো এই যে একটা বলছে যে কেরাবুন্যা বা তারাবুন্যা লঞ্চ ঘাট, এটা ঘটনাটা কি আছে নাকি? আছে আপনাদের? আর ঢাকায় বাড়ি থাকার ব্যাপারে কি বলছে আঙ্কেল? আমার এখানে সরকারি জমিনে আমি বাড়ি করেছিলাম। ঢাকায়? কোথায় এটা?
মিরপুর কালসি আচ্ছা 12 নম্বর। আচ্ছা, তারপর? তো ওই বাড়িটা মনে করেন আমি বিক্রি করে দেশে গেছিলাম আর কি। ও কারণ শুনছি যে ভাঙিয়ে দেবে, কারণ রোড কাট হবে, হ্যাঁ। ওইটি হয়েছে, রোড হয়ে গেছে। হ্যাঁ এখন তো রোড হয়ে গেছে। পরে আমি ওই বাড়ি গেছি, বাড়ি যাইয়া মনে করেন যে একটু অবটনের সংসার তো, সরকারের জমি আপনি বিক্রি করলেন কেমনে? না ওটা ঘর পজিশন। ও আচ্ছা, পজিশন দিয়ে দিয়েছেন আরেকজনকে, জি, হ্যাঁ জি। সেটাই তো বলি। হ্যাঁ হ্যাঁ, তা ওইটা মনে করেন যে আপনার আমি দেশে গেছি যে বাল বাচ্চা নিয়ে আর এই শহর থাকবো কি, বাড়িতে যাই, এরা একটু লেখাপড়া হবে, প্লাস দেখা গেছে যে আস্তে আস্তে গ্রামের মানুষ হয়ে গেছিল, অনেকেই তো চেনে না। তো এই হিসাবে আমরা গ্রামে গেছিলাম। তো গ্রামে যাওয়ার পরে আমি মোটামুটি ভাবে এই অভাব অনটনের তাড়নায় আমি আবার ঢাকা গেছি। আচ্ছা, তো ঢাকায় যাওয়ার পরে আমার স্ত্রী, ছেলে মেয়ে বাড়ি, আমার ওই মুক্তা এবং ওই জনি, এরা আবার কাজ করতো। আমার ওই বড় ছেলে মানসিক কারিগর, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তো এনে আবার গার্মেন্টস এর সময় প্রথম দিলাম। আচ্ছা। তো এই হিসাব করে আমি আসছি। তা আমারও কাজ কাম নিয়ে আমি ওটা দমন দশার মধ্যে পড়ে গেছি। হ্যাঁ, তা আমি থাকতেছি। পরে কিছুদিন পর ওনার মা আবার আসছে আমার কাছে। আসার পরে তো ভালো কথা, আমরা থাকতেছি। এখন এই যে দুইটা মেয়ে বাড়িতে রয়েছে, এখন এই মেয়েরা আমার কাছে আসছে। তা আসার পরে আমি একটু ডিউটিতে রয়েছি বিদায়, ওনার মা আর আমার বলে না যে কি বলবো, থাক, তা বাড়িতে তো যাবে। জি। এখন ওই বাড়িতে আবার ফের চলে গেছে। আচ্ছা, চলে যাওয়ার পরে পরে মনে করেন যে গার্জিয়ান না থাকলে, বাচ্চারা থাকলে তো মানুষের ডিস্টার্বের তো অভাব নাই। যার কারণে আমার এই বড় মেয়ে আইসে পড়ছে ঢাকায়। ঢাকায় আসার পরে ওই মেয়েটারে ওই সুবিদখালি একটা উকিল সাহেবের বাসা আছে। তা আমাদের বাড়ির যে বড় ফ্যামিলি, সে বললো যে চল তাহলে তোর লেখাপড়া হবে, প্লাস টুকটাক কাজ কামও করবি। এই রানুকে? হ্যাঁ, রানুকে। আচ্ছা। তো এই রানু ওই সেইখানে দিস। তা আমি ওরা জিজ্ঞেস করলাম যে রানুরে কয়া বা ওরা তো ওইখানে দিয়ে দিল। তা আমি আইসে বললাম, আমি কাছে ঠিক আছে, যাক, সমস্যা নাই। এখন কিছুদিন পর যাওয়ার বা কিছুদিন বলতে হয়তো 10-15 দিন, তারপরে আমার কাছে লোক গেছে। লোক যাওয়ার পরে বলে যে এরকম আপনার মেয়ে সোনা গয়না নিয়ে ফেলাইছে। তখন আমি এটা কেমন কথাবার্তা, এরা ভালো লোকের কাছে দিল, তো এখন মেয়েটা হারাই গেল। পরে আমার ওয়াই উনি আবার গেল। যাওয়ার পরে ওই বাসায় জিজ্ঞেস করছে, কই দেখেন আসলে ও যে কোথায় গেছে আমরাও বলতে পারি না, তা যাই হোক আমরা খুঁজে খাইজা পাঠাইতে পারে। তা আমার ওয়াইফ ওইখান থেকে ঘুরে টুরে আবার আসছে। তা আমার বলছে, আমি কাছে ঠিক আছে, ওরা যদি বইলে থাকে তোরা খোঁজ করুক, এবং আমরাও খোঁজ করতেছি। এইভাবে মোটামুটি ভাবে অনেক খোঁজাখুঁজির পরে পরে আর তো তাকে পাওয়া গেল না। কিন্তু পুলিশ কেস করা, জিডি করা, না, এগুলো করি না এই কারণেই যে বাড়ি থেকে যখন হারাইয়াই গেল, যখন পাওয়া গেল না, আর পুলিশ কেস করে বা এগুলা তো আমরা কোনো ফায়দা পাবো না, অযথা হয়রানি হবো। তো যাই হোক, যদি আল্লাহ আমাদের বাচ্চা রাখে তাহলে পাবো। কিন্তু পরে একটা সন্ধান দিল আপনার ওই যে প্রবীণ হাসপাতাল আছে আগারগাঁও, ওইখানে একটা সন্ধান পাইলাম আমরা ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে পাওয়ার পরে আমরা সেখানে আসলাম। আইসা তারপর যে মেয়ে দেখাইছে সেই মেয়ে আমাদের না। আচ্ছা। হ্যাঁ, পরে আমরা ওইখান থেকে আবার চলে গেছি। এই তো এখন মোটামুটি ভাবে আমরা তো সাধারণত মনে করেন যে ছোটখাটো মানুষ একটা কিছু হারাই গেলে আমরা অনেক বড় মনে করি। আর একটা জিনিস হলো যে এই ধরেন টুকটাক কবিরাজ, জিন টানা এইগুলি যারা বলে, তখন আমরা অল্পতেই যেমন একটু এর প্রতি বিশ্বাস হয়ে যায়, সত্য কথা যেটা। তো এখন ওইভাবে অনেক দিনে কইছে কি কয় না আই মাইরে আলাইছে অমুক তমুক। তা আমরা কই আল্লাহ যে আমাকে তো কিছু করার নাই, এক তুমি ছাড়া। তা আমার মেয়েটা যদি বাইসে থাকে তা আল্লাহ তুমি ওর সই সালামতে রাখো, এবং আর যদি মইরা যায় তাও আল্লাহ তুমি তার রুহুর মাগফিরাত আমরা কামনা করতেছি। আপনি যে এতদিন পরে সংবাদটা পাইলেন যে আপনার জি। মেয়ে বের হয়েছে, এটা কেমন আসছে আপনার কাছে খবর? এটা আমার কাছে খবর আসছে, যেমন তানভীর ভাই আছে একজন লোক, আমাদের টিম মেম্বার। হ্যাঁ, হ্যাঁ, তো ওনাদের কাছে তানভীর ভাইয়ের কাছে আক্তার ভাই নামে এক লোক, হ্যাঁ, ওনার কাছে জিজ্ঞাসাবাদ মনে হয় করছে। তা আক্তার ভাই বলে যে দেখেন কাকরাবন্য তো আমাদের এক আত্মীয় আছে, হ্যাঁ, তা আপনি ওইখানে ফোন করে দেখেন। এইটুক তানভীর ভাই তার কাছ থেকে ফোন নাম্বার। আপনার আপনাদের কি হয় সম্পর্কে? আমি এখনো ওনারে ভালো করে দেখি না, তবে আমার যে মামা আছে একজন দেশে, ওনার কি আত্মীয় লাগে আর কি। মামাই আপনার কাছে খবর নিয়ে আসছে? না না, তাহলে আমার খবরটা দিছে ডাইরেক্ট তানভীর ভাই, আমার ছোট ভাইয়ের কাছে ফোন দিছে। ও আচ্ছা, তানভীর আপনার নাম্বারটা বের করছে? জি, আমার ছোট ভাইয়ের কাছে ফোন দিছে এই বলে যে আপনার কি কোনো বাতিজি টাতিজি আসবেন কাছে? তা আমার ভাই বলতেছে হ্যাঁ। তা বলে আপনার ভাইয়ের নাম কি? কয় শানু।
তা কয় ঠিক আছে, তার একটু ফোন দেন, আমি তারপরে আমি তার সাথে আলাপ করতেছি। তো চাচা আপনি যখন ভিডিওটা দেখলেন কথাবার্তা বলার পর আপনার কেমন লাগতেছিল ভিডিও? আমার মানে সে বললে বোঝানো যাবে না, যার কারণ এটা আমি জানি, আমার আত্মা জানে। হ্যাঁ, তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আপনি আপনার মেয়ে আছে ভিতরে, একটু দাঁড়ান আমি সামনে নিব। হ্যাঁ, চাচি আপনি দেখছেন ভিডিওটা? ভিডিওটা দেখার পরে আপনার কি মনে হয়েছে এটা আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নাই তো? না। মেয়ে হারানোর পরে কষ্ট ছিলেন না? হ্যাঁ কষ্ট আর আমার মেয়ের পায়ে একটা দাগ আছে। পায়ে দাগ আছে না? জি জি। আচ্ছা, দাগ। আকাশ জি অডিও। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি, আমি কিবরিয়া বলছিলাম ভাই, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। আপনি একটু দয়া করে আপনার পরিচয়টুকু দিবেন আমাদেরকে। জি, আমি মোহাম্মদ আক্তার আলী। আক্তার। আহ, হ্যাঁ আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী, হ্যাঁ। থানা মির্জাগঞ্জ, চাকরি করি ওরিয়েন্ট গ্রুপে। আপনি এই যে কিভাবে আমাদের এই যে রানুর পরিবারের সঙ্গে যোগাযোগ হলো, আপনার কিভাবে কি ঘটনা করেছে একটু বলেন তো ভাই। ওই যে আমাকে তানভীর ভাই আমাকে ফোন দিছিল, হুম আপনার একদিন রাত 1টার দিকে ফোন দিছিল, হুম যে 2টা ফোন বাজার পরে পরে আমি ফোনটা রিসিভ করি। হুম পরে উনি জিজ্ঞেস করলো তানভীর ভাই যে আপনার নাম কি? মোহাম্মদ আক্তার আলী। আপনি যে হুম আপনার বাড়ি কি পটুয়াখালীতে? লাগছে আপনার সেকান্দার নাম কি? সেকান্দার নামে কি কাউকে চিনেন? বলছিলাম যে ভাইয়া সেকান্দার তো আমার চাচা। ভাইয়া ওনার কোনো মেয়ে অথবা নাতি এরকম কেউ হারাইছে কিনা আপনি কি জানেন? আমি বলছি ভাই এরকম ব্যাপার আমি জানি না, তবে আমি তো দীর্ঘদিন ধরে বাড়ির ছেলে তো থাকি না, থাকা হয় না, বেশিরভাগই আমি ঢাকাতে থাকি। বলতেছিল তাহলে কি ভাই একটু দেওয়া যাবে? হুম এখন চিন্তা করলাম যে আসলে ঘটনা কি এত কারণটা কি, আমার আপনার নাম তো জিজ্ঞেস করে বললাম বিষয়টা কি ভাই আমাকে একটু বুঝিয়ে বলবেন? ভাই আমাদের একটা সমস্যা হয়ে কাজ করি যে হারানো গেলে এরকম ধরনের লোকজন যে আমরা ফ্যামিলির সাথে মিট করে দিই, আপনার নাম্বারটা আমি পুলিশের কাছে দিয়েছিলাম, আপনাকে একটু বিশ্বাস করলাম। হ্যাঁ, পরে বলতে হ্যাঁ সেখানদার আমার চাচা হয়। পরে আমার ওয়াইফকে আমি বললাম যে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ও বলছে যে কি সমস্যা আসবে না, তো এই চাচার ব্যাপারে জানতে চাইতেছে, ভাইয়া ফোন দিতে ভাই আমি একটা ওই জিজ্ঞেস করতে চাচার তোমার যে ছাত্র বোন আছে ওদের মেয়ে আছে ফ্লাইটে হয়ে গেছে কিনা এই জানার জন্য। আচ্ছা ভাই, আমি একটু শর্ট করতেছি, আমি পুরো ঘটনাটা পাইছি তানভীর ভাইয়ের কাছ থেকে। আপনি মূলত এই পরিবারের কার নাম্বারটা সংগ্রহ করে তানভীর ভাইকে দিয়েছিলেন, এটা আমাকে জাস্ট একটু বলেন। এই নাম্বারটা আজকে সকালবেলা ওই চাচা, আমার চাচা হ্যাঁ আমার আম্মার সাথে আলাপ করার পরে আমার আম্মা আবার ওই যে আমার ভাইয়ের সাথে ঢাকায় ফোন দেয়, ফোন দেওয়ার পরে বলতে আকাশ রাত্রে ফোন দিছিল, একটা মেয়ে হারাই গেছে এইটা বললো। আসলে মেয়েটা তো আসলে আমি শুনছিলাম, আমার নানা বাড়ি আবার ওই এলাকায়, কেশমুখপুর এলাকায়, বুঝছেন? আপনি কি কোনোভাবে রানুর পরিবারের কোনো কিছু হন সম্পর্কে? সেটা আমি বলতে পারবো না, কারণ আমার নানা বাড়ি হয়েছে কেশমুখপুর মেট্টাবাড়ি, বুঝছেন? জি। এখন আপনি রানুর পরিবারের কার নাম্বার বের করছেন বা রানুর পরিবারের সাথে আপনি যোগাযোগ করাইছেন কিভাবে আমাদের তানভীর ভাইকে? জাস্ট এই ইনফরমেশনটা দিলেই হবে আমাকে। আপনি কার নাম্বার বের করছেন? এটা বের করছি, আমার ছোট ভাই আমাকে সকালবেলা ফোন দিয়েছিল, আমার ভাইয়ের বউ, আমার মা বলার পরে আমার ভাইয়ের বউ আবার আমার ভাইয়ের কাছে জিনিসটা জিজ্ঞেস করছে যে এই ব্যাপার মেজো ভাই রাতে আম্মারে ফোন দিছিল, দেওয়ার পরে এই একটা মেয়ের সন্ধান চাইছে। তাহলে আমি একটু খোঁজ নিয়ে দেখি, আর ও খোঁজ নিয়ে দেখতেছে যে ভাই আপনি একটু লাইনে থাকেন, হ্যাঁ আপনি একটু এক শর্ট করে বলেন তো। হ্যাঁ, ওনাকে যখন তানভীর ভাই ফোন দিয়েছিল, হ্যাঁ, গ্রাম পুলিশ বা মেম্বার থেকে নাম্বার নিয়ে ফোন দিয়েছিল, হ্যাঁ, ইনি বাড়িতে আলোচনা করে বিষয়টা নিয়ে হ্যাঁ, ওনার ওয়াইফের কাছে, হ্যাঁ, পরে আবার ওনার ওয়াইফ বা ওনার ছোট ভাই হ্যাঁ বলছে বা বাবা বা হ্যাঁ কেউ একজন বলছে বাবার হ্যাঁ, নাম্বার দিয়েছে সংগ্রহ করে। কার বাবার নাম্বার? এই রানুর বাবা। রানুর বাবার নাম্বার, মানে ওনার নাম্বার সংগ্রহ করে দিয়েছে। তার মানে এই ছোট ভাই ওনারা সংগ্রহ করে দিয়েছে। যেটা বলছে সেটা কি ঠিক আছে ভাই, আপনি যেটা শুনলেন? আক্তার ভাইয়া, আমি আমার ছোট ভাই রাসেল নামে, আপনার রাসেল নামে একটা ছিল ওর বন্ধু, ওর কাছে বলার পরে ও ওই যে কালাম নামের ওই যে মেয়ে জানুর চাচা, হ্যাঁ কালাম, ঠিক আছে এগুলা, হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝতে পারছি ভাই, ঘটনা অনেক জটিল, বিভিন্ন জায়গা থেকে আপনারা যে চেষ্টা করে বের করছেন। থ্যাংক ইউ ভাই, আমি ছোট করতেছি। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, এখন মূল কথা হচ্ছে যে একই জিনিস তো বারবার ঘুরে ফিরে আসতেছে, দর্শক বোরিং হয়ে যাবে, যে কারণে শর্ট করলাম আর কি।
তো যাই হোক ওনারা চেষ্টা করছে। এখন আপনাদের কি ছোটবেলার কোনো ছবি টবি আছে রানুর? কোনো ছবি টবি কিছু না। ঠিক আছে, সামনাসামনি বসি, ডাকি, দেখি, মিলাই। ও কি ইঞ্জেকশনের ভয় ঘুমাই গেল কিনা? বাচ্চারা ইঞ্জেকশনের খুব বড় ভয় পায়, প্রচুর টেনশন আছে না। একটু টেনশনে থাকুক, আর আধা ঘন্টা টেনশনে থাকুক, তারপরে আদর করে দিব, সমস্যা নেই। বসেন, শুনলেন তো সমস্ত কিছু, দেখেন কি হয়। হ্যাঁ, হাজবেন্ডকে বাইরে দিব আর ওনাকে ভিতরে রাখবো আর কি হচ্ছে। ভাই সরি, আপনাকে বসায় রাখছি, আপনি গিয়ে বাইরে বসেন, কোনো সমস্যা হয় নাই তো? না না, কোনো সমস্যা ঠিক আছে। কাউকে দেখলে চিনবেন? কারো চেহারা মনে আছে? বাপ মায়ের চেহারা মনে আছে? ছোট থাকতে দেখছিলাম, মানে কইতে পারি না। এখন বলতে পারেন না কি অবস্থা? দুটো তেরা মিলে তাই সবকিছু দুটো মিল খায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পায়ে কোনো কাটা দাগ আছে? হ্যাঁ, বাইরে থেকে একজন বলতেছিল, দেখেন সে তো বলতেছে পায়ে কাটা দাগ আছে। আসুক, আসলে বোঝা যাবে কি অবস্থা। ভাই তো বড়। হ্যাঁ দাঁড়ান, বলবেন নিশ্চয়ই কি অবস্থা। শুনতেছো? হ্যাঁ, দুজনকেই বলো তো কে কে। হ্যালো, হ্যাঁ শুনতেছো? হ্যালো, এবং দুজনকেই। হ্যাঁ, আমাদের এই টক ব্যাগ খুব প্রবলেম করে, 3 দিন পর পর এটা চেঞ্জ করতে হয়, এবং এগুলো খুব একটা ভালো কোয়ালিটির পাওয়া যায় না বাংলাদেশে, বড় সমস্যা। কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আসতেছে আপনার জন্য কেউ, দেখেন। আসেন, ওই যে যান, দুইজন দুই পাশে বসেন, কথা বলেন। আমি কিছু চিনি না। পায়ে কি হয়েছিল? হ্যাঁ, দেখুন তো মনে মিলে নাকি? এই রানু কি বলে দেখেন, মিলে নাকি? হ্যাঁ, একটু জোরে বলতে পার, কানে একটু সমস্যা আছে। ওর সমস্যা ছোটবেলার দিক, কানের একটু কম সময়। হ্যাঁ হ্যাঁ আমার বড় ছেলে জনি, হ্যাঁ আর ওরা বাড়িতে ছিল। হ্যাঁ তো ওই মুহূর্তে আমি আবার একটু বাইরে ছিলাম, একটু চট্টগ্রাম গেছিলাম ওই মামার ওখানে। হ্যাঁ তো ওরা ওই খেলতে খেলতে নাদের কি ওরে বলছে টানে না, তো ওই দাও ফিকে মারছে। তা দাও ফিকে মারলে যেটা আসারি থাকে না, ওই যে আসারি ছিল না, হ্যাঁ তো ওইটাই নাকি ওর পার ভিতরে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, পরে ওইটা টান দিয়ে ফেলাইছে, অনেক রক্তমুক্ত হয়েছে। আমার দিকে চেয়েছো মা? হ্যাঁ, আমি তো আমার মা, তুমি চেনো না? এর মার একটু ওই সময় ব্রেনটা ডিস্টার্ব হয়ে গেছিল। হ্যাঁ মা, আমি তো তোমার ঠিকই চিনছি। এই যে আমি তো তোমার ঠিকই চিনছি, তুমি আমার চেনো না? আসো না, আমি তো তোমার ঠিকই চিনছি। কত কষ্ট করছো জীবনে। পরে ওই দেখো তখন আমার এই ওয়াইফও একটু ছিল, মানে ম্যাটে থেকে ছিল একটা হাওয়া বাতাসে, উনি একটু পাগল ছিল, যার কারণে 3টে ভাই বোন। পরে আমি আসিয়া দেখি যে এই অবস্থা। আমি যখন বেরোতে গেছি তখন ওরা ভালো ছিল সবাই, হঠাৎ করে জোর জোরে কি একটা হাওয়া লাগছে, এর মার বেরেন্ডা নষ্ট হয়ে গেল। ওই তখন ওই আমার অনুপস্থিত ওই 3 ভাই বোন ওই সময় এরা ওই একসাথেই ছিল, তেমন ওই কি আনতে কইছে, তো ওইটা আনে নাই বিদে ওই দাও মারছে। রানু, ঘটনা কি মনে আছে? পায়ের ঘটনাটা এরকমই? কে করছে এটা? ভাই দিছে লালা। জনি? কোন ভাই দিছে মনে নাই? হ্যাঁ, তাহলে তো আপনার বাবার কথা ঠিক আছে। ওনার নাম শানু, উনি আপনার বাবা দাবি করতেছে। আর ওনার নাম হচ্ছে মনি, উনি আপনার মা দাবি করতেছে।
আমি এইটুকুই জানি না, জানি না বেশি। আপনি 7 ভাই বোনের নাম বলছেন, সবার নাম ঠিক আছে। দুইজন আসছে, 2 ভাই আসছে, 2 ভাই না এক ভাই এক বোন আসছে। মুক্ত হয়েছে, মুক্ত চিনবি না? চিনবি? ও তো আসলে কাউকে দেখেই চেনে নাই, কিন্তু মেলানোর চেষ্টা করতেছে। ছোটবেলা থেকে একটু মানে এরকম একটু সরল সরল। জি, জি, ছোটবেলা থেকেই, হ্যাঁ ছোটবেলা থেকেই ও একটু এরকম। অনেক সময় আমি ওরে পয়সা করে দিলে সেই টাকাটাও রাইখে দিত। তো অনেক সময় দেখা গেছে যে আমি একটু এদিক সেদিক করে পয়সা দেন, তখন আমার ডাইকে বলতো আপা আমার কাছে টাকা আছে। হ্যাঁ, তা আমি বলতাম মা গো তাহলে ঠিক আছে, তুমি টাকা পাইলে কই যে তুমি দিছিলা, ওইগুলি আমি জমাই রাখছি। হ্যাঁ, তা এরকম আমারে দিছে। আমি কইতাম মা তোমার আমি পরে দিয়ে দেবানি। হ্যাঁ, এইভাবে। তো ও কিন্তু অত চালুও ছিল না। হ্যাঁ, আর এখনো যে কথাবার্তাতে আমি আর বুঝি, এখনো সেই হয় না, যেহেতু ওর জীবন থেকে আমাদের জীবন থেকে 22টা বছর চলে গেছে। হ্যাঁ, তা ওই উপর আল্লাহর ইচ্ছা, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি যে আমার মেয়েরে পাইছি, আমি এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর এই যে ফোনে পয়সা খরচ করে এই যে তানভীর নামে যে ছেলেটা আমার এই ছোট ভাইয়ের কাছে ফোন দিয়া যে যোগাযোগটা করাইছে, আল্লাহ সবাই তুমি তার ভালো রেখে খোদা। আমি দোয়া করি যেন প্রতি বাংলাদেশের ঘরে ঘরে এরকম যদি সত্য জিনিস কেউ ফিরিয়ে দেয়, খোদা তুমি তাদেরকে খুব শান্তি দিও খোদা। এই আমার কথা, আমি এই গরিব মানুষ, আমার কিছু নাই। আপনার দোয়া আল্লাহ কবুল করুক, আমরাও তো পাপী মানুষ, আল্লাহ আমাদের মাফ করুক। আমি আপনাকে সবার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমার হারানো জিনিসটা 22 বছর পরে আমি ফিরে পাইছি। 22 বছর, এইটাই আমি খোদার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আপনাদের সবার জন্য আমি দোয়া করি, মিডিয়াবাসীর জন্য আমি সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ। রানু, কথা বলবেন না এদের সাথে? কি মনে হচ্ছে এরা কি হইতে পারে? আমার তো সময় দাঁড়িয়ে ছিল না মা, আমার এখন বয়স হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে মা। তুমি বোঝো, তুমি 8-9 বছর মা, আর আল্লাহ দিলে এখন তুমি 1 বছর মা। এসব ওই উপর আল্লাহর খেলা, বিধি যা ভাগ্যে লেখছে মা, এর সে কিছু করার নাই মা, সবই আল্লাহর ইচ্ছা। তুমি খুশি হয়েছো? খুশি হয়েছো আমাকে পাইয়ে? হ্যাঁ, হ্যাঁ খুশি হয়েছো? ওর একটু ইয়ে লাগতেছে। কি লাগতেছে? কি লাগতেছে তোমার? আমরা তো তোমার দেখি চিনছি, তুমি আমাকে চেনো না? হ্যাঁ, তোমার ছবিতে দেখি আমি চিনছি যেটা আমার রান। বন্ধুবানের উপর দিয়ে গেছে। ও, আমার মা কত কষ্ট যাদের জীবনে করছে। মোটামুটি ভাবে আমি বাচ্চাদের চাইলা কোনো সময় কোনো অনটন গেছে, ঠিক আছে ঠিক আছে। একটা বাচ্চা হারায় যাওয়া, এটা যে কত কষ্টের, মানসিক ভাবে সুস্থ থাকা যায় না তো। তা আল্লাহ যে শুধু ওই আশায় বসে রয়েছি। ওই এক ফেরেশতা বলছিল কিসের আশায় মানুষ বাঁচে, কইস আশায়, আশায় নাইলে সামান্য জীবন নিয়ে মানুষ কি করে বাঁচে পৃথিবীতে। এইটাই আমি আশায় বাঁচে, আশায় বাঁচে। কি চমৎকার কথা। এটাই আমি এই আপনার খবরটা পাবো তার 2-3 দিন আগে আমাদের পার্টিতে কাঁদতেছে, পাশে আল্লাহ আমি কেমন মেয়েটার দুনিয়া দেখে যেতে পারবো না, তুমি আমার বাচ্চাদের একটু দেখাও। শত শত কেস বাংলাদেশে, শত শত কেস। আমরা একটা ডিজিটাল যুগে বসবাস করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল করার জন্য কত বড় বড় কাজ করেছে। বাট আমি আনফর্চুনেটলি বলছি এই প্ল্যাটফর্মে বসে, সরকার থেকে যদি একটা বড় রকমের স্টেপ নেওয়া হতো, এই কাজগুলা আরও কত স্মুথলি করা যেত। এবং মানে সরকারের নেটওয়ার্ক তো অসাধারণ নেটওয়ার্ক, আমার মনে হয় একজনও বাকি থাকতো না বাংলাদেশে, সবাই ঘরে ফিরে যেত। আমি ভাই খুব ক্ষুদ্র মানুষ, এবং আমার জায়গা থেকে আমি যে চেষ্টাটা করছি, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে তাতে 3 বছরে প্রায় 350-এর কাছাকাছি। বাট এই নাম্বারটা অনেক বড়, নাম্বারটা অনেক বড়। হ্যাঁ, চেষ্টা করে সারা জীবন ধরে যতটুকু পারি, আল্লাহ যতদিন পর্যন্ত সুযোগ দেয় কাজটা করে যাব। আমি মাটির ওয়ালের ঘরটা স্যার, আমি নিজে মাটি রিক্সা চালাই আইসা আমি মাটি চাইনা বানাইছিলেন? জি, তারপর আমি এই ঘরটা বানাইছি, উপরে টিন দিয়েছিলাম স্যার। বাইরের ঘর বাড়ি উঠে গেল স্যার, আমি মাটির ওয়ালে তাইকে শান্তি পাইছি বাল বাচ্চা নিয়ে স্যার। হ্যাঁ, ঝড় তুফান হইলো স্যার আমি টের পাই না। তো এটা তো এখন মিরপুর ডিএইচএস এরিয়ার ওই চলে গেছে, বড় হয়ে গেছে। খাল ছিল আগে, আমি ছিলাম ওই এরিয়াতে, এখন তো পুরা চেনা যায় না। আচ্ছা আচ্ছা, ওখানে কিছু এই আপনাদের মতো গণ্যমান্য ব্যক্তি, আমার শুভাকাঙ্ক্ষী এবং ফ্রেন্ডলি ভাই ব্রাদার হিসেবে এখনো আছে। আচ্ছা আচ্ছা, এখন তো সবাই আরো উন্নত হয়ে গেছে। জি। মাঝে মাঝে যাই আমি, যদি কোন সময় ঢাকা আসি,
গেলে দুই একজনের সাথে দেখা হয় স্যার। আচ্ছা কাকা কিছু মনে করেন না, এটা আসলে আপনার মেয়ে ওই মনে আছে বলে বলছে, আমরা একটু তথ্যের সাথে মেলাবো। ওই সময়টাতে কি নেশা টেশা এরকম পুলিশে? আমি স্যার সত্য কথা বলবো, আমি মিথ্যে কথা হ্যাঁ, বলবো না স্যার। হ্যাঁ। আমি একসময় অজস্র সিদ্ধি পান করছি ও ওই সালে স্যার। ওকে, এটা আমি খোলামেলা ভাবে স্যার, হ্যাঁ বুঝতে পারছি। কোনোদিন পুলিশে নেয় নাই, বরঞ্চ পুলিশের সাথে বা এলাকার সাথে আমার একটা গোটের সম্পর্ক ছিল। হ্যাঁ। আচ্ছা যদি কাউকে ধরে নিয়ে যাইতো তা আমার কাছে আসলে এটা আমি আশা করি পুলিশে সুপারিশ করলে হ্যাঁ। পুলিশ ছাইড়ে দিছে আমার মুখের দিকে। আচ্ছা তার মানে পুলিশের সাথে যোগাযোগ ছিল আপনার? আবার এখানে বলছে যে মাঝে মাঝে পালায়েও থাকতেন, মেয়ের স্মৃতি আছে এরকম। না আমি পালাই থাকি না, যেহেতু কিন্তু নেশার ব্যাপারটা আসছে। হ্যাঁ। ঠিক আছে, এটা তথ্যের জায়গায় মেলানোর জন্য আমরা বলছি, আমরা কোনো কিছু জাজ করছি না। ঠিক আছে। হ্যাঁ তা আচ্ছা, আমি শানু আপনাদের তো আশীর্বাদে জনি বা কোনো একটা মেয়ে কি পালিয়ে গিয়েছিল আপনার, যেটা ওর মনে আছে কোন এক জায়গা থেকে, যে বিয়ে শাদী করছিল বা এরকম কোনো কিছু, যে একটা ছেলের হাত ধরে পালায় গেছে পারিবারিক না ভাবে? ওই আমার বড় মেয়েটা। বড় মেয়ের কথা বলছে, আসছে এই যে? হ্যাঁ ওই যে বড় ও এরা দুই বোনই ছিল গ্রামে। আচ্ছা শোনেন, আপনি যা বলছেন সবই মিলছে। এখন ওনাদেরকে কি আপনি বাপ মা মানতেছেন? না না মানতেছেন না, মানে কথা শুনতে পাচ্ছেন না, আপনি বুঝতে পারছেন না। ওনাকে কি মা মানতেছেন আপনি? আপনার মায়ের মতো মনে হয় উনি আপনার মা? লাগে লাগে? ওনাকে বাবা লাগে? হ্যাঁ হ্যাঁ সাদা পাকা নাম টাম সব ঠিক আছে সব আছে, সব মিলছে তো। তাহলে এখন কি বাপ মা মানতেছেন ওনাদেরকে? ছোট থাকতে দেখছিলাম এমনই তো ছেলে শোনেন রানু, চেহারা মনে থাকবে না, আমাদের এখানে অনেকেরই চেহারা মনে থাকে না, কিন্তু তথ্য যেগুলো বলছেন সেই তথ্য তো সবকিছু মিলছে। এবং ওনারা নিজেরা যে আসছে আপনাকে মেয়ে হিসেবে স্বীকার করার জন্য। এখন আপনি মানবেন কিনা মন মন থেকে ওনাদেরকে বাপ মা মানতেছেন? মানতেছেন না কেন? দেশের বাড়ি হালাই দিয়ে আমার দুই বোনেরা থুয়েছে এই জন্য মানতেছেন না? না সেটা তো রাগের বিষয়, কষ্টের বিষয়, অন্য জিনিস। কিন্তু বাপ মা তো বাপ মাই। বাপ মা যদি সন্তানকে এরকম কোনো কিছু করে সেটার পেছনে কারণ থাকে, সেটা নিয়ে সন্তানের অভিমান থাকতে পারে। কিন্তু বাবা মা তো বাবা মাই, তাদের মাধ্যমে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে, আপনি তো এই সম্পর্ক অস্বীকার করতে পারবেন না। বুঝতে পারছি আপনাকে? সেটা অন্য হিসাব। আপনার মধ্যে যদি একটা অভিমান থেকে থাকে সেটা অন্য হিসাব। কিন্তু ওইনারা আপনার বাপ মা কিনা, আপনার মন কি বলে? হ্যাঁ আমার বাপ মা বাপ মা মানতেছেন আপনি? হ্যাঁ, কঠিন কিন্তু আসলে আমার জায়গা থেকে এভাবে স্টেটমেন্ট আদায় করা। আমি বাইরে গিয়ে আরো কথা বলবো। বুঝতে পারছেন ও একটু সহজ সরল, আমি জানি না ছোটবেলা থেকে বোধহয় এরকম ছিল, আপনি বলতেছিলেন এরকম। প্রথম কথা হচ্ছে যে পরিবার এটাই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, সমস্ত তথ্য মিলে গেছে। এছাড়াও ডিএনএ টেস্টের যে ব্যাপার আছে চাইলে ওনারা করতে পারেন ওনাদের জায়গা থেকে। মাগরিবের আজানের নোটিফিকেশন চলে আসছে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আর বড় করব না, এই পর্যায়ে আমি পরের ধাপে চলে যেতে চাই। আমি এখনই ফাইনাল কথা নিচ্ছি না, আমি বাইরে গিয়ে আরো যদি সবাই মিলে কথাবার্তা বলে যদি উনি ওনার স্টেটমেন্টটা দেয় সেটাই বরং আমি ওকে করবো। সো ঠিক আছে, চলেন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি আমরা পঞ্চম ধাপে। ক্লিপটা যান, আপনারা গিয়ে কথাবার্তা বলেন। কত কষ্ট করছো, আমরা ভাই বোন কত চেষ্টা করছি পাওয়ার জন্য। নিজেরা নিজে কত অপরাধী মনে করছি, তোমার না চেতাম তো আমার বোন তো আর তো না। বোনদের চেহারা দুজনের তো একই রকম। ওই যে ভাই ভাইয়া, আপন ভাই না? হুম। চিনতে পারছি। জানো কত দিন পরে দেওয়া হয়েছে, তাও তো দেওয়া হইতো না, এই যে মানে টিভি সাহায্যে দেওয়া হয়েছে। আল্লাহ সবাই আল্লাহ তাআলা ছাড়া কোনো কিছু বসেন আপনি। না চিনতে পারে না, ওর হাত পা কাঁপতেছে। আপনি বসেন, বসেন। জামাই কই? এদিকে আসেন। আপনি জামাই না? উনি আপনার শ্বশুর?
হুম। আর এই যে শাশুড়ি তো দেখতেছেনি, কতই তো কাজ, কত কাজ জীবনে, ভালো তো ফিরে গেছিস বেলায়। কত দেশে খুঁজছি আমি, চোখে চোখে খুঁজছি, কোথায় পাই আমার বাচ্চাটা। সবটু বড় থাকবে। আমি কেন? সকালে কেন? ওনাকে হাতে রাখানোর শরীর। আচ্ছা, প্রেগনেন্সি কয় মাসের ওনার? 7 মাস। আচ্ছা, ওনাকে তুমি বেশি মানসিক চাপে রাখা যাবে না। এমনিতে ওনার ইয়ে কেমন, কি বলে আপনার হচ্ছে মানসিক ভাবে উনি কেমন, মানে একটু সহজ সরল হলেন? নাই ওর মধ্যে। আচ্ছা, এখন কথা হলো যে ও বাবা মাকে দেখে যে প্রথম দেখাতে চিনতে পারা এটা পারে নাই, কিন্তু কথাবার্তা বলে এক পর্যায়ে ও সন্দেহের মধ্যে আছে, বা ওর আচরণ যেরকম ওরকম আচরণই করতেছে, আবার মানছেও, আবার এক পর্যায়ে বলছে না, আবার বলছে মানছেও। এটা কি ওর জায়গা থেকে স্বাভাবিক কিনা, মানে এরকম আচরণ করাটা? আমার ভাইয়ের কথা, বোনের কথা, বাবা মার কথা, সবার কথা মনে আছে, কিন্তু আমি এক্স্যাক্টলি কারো আমি আমার। আচ্ছা ঠিক আছে, এখানে আপনার দায়িত্ব আছে। ধরুন উনি যেসব তথ্য বলছে সেসব তথ্যের 100% তথ্য মিলছে। এখন ওনার জায়গা থেকে ওনার ওই বাবা মায়ের সঙ্গে সখ্যতা হইতে একটু সময় লাগবে। তো আপনি যেহেতু সবচেয়ে বড় গার্ডিয়ান, ওই যোগাযোগটা রক্ষা করে ওনাকে একটু সুন্দর করে বোঝানো, হ্যাঁ, ওই সুন্দর সম্পর্কটা তৈরি করে তুলতে হবে। ঠিক আছে রানু, আপনি বলছিলেন ভিডিওতে আগে পায়েল ওই তারপরে বলবো, এখন কি বলবেন নাকি এখনো গোপন রাখবেন? আর ওই কান্নাকাটি করেন না, ওই একটু তো শরীর দুর্বল। মানতেছেন আপনি আমাদেরকে, পরিবার ভাই বোন মানতেছেন, বাপ মা মানতেছেন? হ্যাঁ আচ্ছা, ওনার এই স্টেটমেন্টই আমরা ওকে করে নিব। ঠিক আছে, বসেন ভাই, বসেন। আচ্ছা, এই যে রানুর মেয়ে, হ্যাঁ রানুর মেয়ে, মামা এই সবাইকে মিষ্টি মুখ করো। করতে পারে না, হ্যাঁ বুঝতে পারছি। আমি যে ভিডিওতে যখন করতেছিলাম তখনও কিন্তু আমি প্রথম পর্যায়ে একটু বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে কেন কথা বলতে পারে না কি কারণে। পরে গিয়ে আমি বুঝলাম সহজ সরল, হ্যাঁ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। কম বুঝি না? হ্যাঁ, আপনার মিষ্টি খাইতে তো কোনো সমস্যা নাই, ওকে মিষ্টি খাইতো না? আচ্ছা তাহলে ওনাকে একটা মিষ্টি দাও, কারণ ওনার সুগার ফল করছে। আচ্ছা আমি শেষ করি, মাগরিবের আযান দিয়েছে, নামাজ পড়বো। আপনারা সবাই ভালো থাকেন, হ্যাঁ সবাই ভালো থাকেন। আর ওনাকে বোঝাই নিন সুন্দর করে, ভালো থাকেন। এনারাই আপনার পরিবার, রক্তের সম্পর্কের পরিবার, ঠিক আছে? নাম ঠিকানা কইতে পারে না, যে আমাকে বাড়ি পটুয়াখালী মির্জাগঞ্জ থানা, কাকরাপুর নেইছে 5 নম্বর। ওরটাতে ওর চেহারা সব কিছু মিল আছে, আলহামদুলিল্লাহ। ভাই আমি শেষ করছি, অনেক বেশি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, 301-এ আমরা পাড়া দিলাম এবং আল্লাহর অশেষ কৃপায় আমরা আপডেটগুলো করতে পারছি। এই অবরোধ হরতালের মধ্যেও আমরা আজকের আপডেটটা কমপ্লিট করলাম এবং আমাদের আরও কিছু আপডেট হাতে রয়েছে, সেগুলো আমরা সম্পূর্ণ করে ফেলবো ইনশাল্লাহ। শেষে একটা কথা আপনাদের শুধু বলতে চাই যে রানু শুধু না, রানুর মতো অনেক কেস কিন্তু আমরা ডিল করেছি, যেখানে অনেক সময় অনেকেই ঠিক মতো বলতেও পারে না, খুবই ভার্নারেবল থাকে। ওই অবস্থায় গল্পগুলো আসে এবং সেটার পরও আমরা অনেক সময় আল্লাহর রহমতে পরিবারের কাছে আমরা ফেরাতে পারি। এই নোবেল জব বা নোবেল প্রফেশনের সাথে আমরা যারা জড়িত আছি, আমার টিম মেম্বার যারা, ওরা হচ্ছে সলিড আত্মায় অনুষ্ঠানের, কারণ ওরা আসলে নিজের পকেটের পয়সা খরচ করে, সত্য কথা বলতে যেটা। আর আমি, এটা আমার রুটি রুজি, যদিও কাজটা অনেক মহৎ কাজ, কিন্তু এটা আমার রুটি রুজি। এই কাজটা করি আমি, এটার দ্বারা আমার পরিবার চলে, এটার দ্বারা আমার প্রতিষ্ঠান চলে। কিন্তু আমি কোনো না কোনোভাবে এই কাজের দ্বারা লাভবান হই, কোনো না কোনোভাবে দুনিয়াবি লাভবান হই। আর এই যারা আমার টিম মেম্বাররা যারা কাজটা করেন, এরা না করে নিজের মান সম্মান, না নিজের ফেমাস হওয়ার জন্য, শুধুমাত্র আল্লাহর কাছ থেকে রিটার্ন পাওয়ার জন্য। সুতরাং এরা হচ্ছে সলিড সোল এই অনুষ্ঠানের। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে ওদের কারণে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, কারণ ওরাই আসলে সবচেয়ে বড় রিওয়ার্ডের দাবিদার, আমার টিম মেম্বার যারা আছে। ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন অন্তর খুলে। আজকের মতো এখানেই শেষ করি। আমরা সবাই যেন ভালো থাকতে পারি, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সকল বিপদ মুক্ত রাখুক। খুব অল্প সময়ের জীবন, এই জীবনে
আমরা সবাই সুখী হওয়ার জন্য চেষ্টা করি। যদি সেটা নাও আল্লাহ আমাদের কপালে লিখে রাখে, কিন্তু আখেরাতের জীবনটা যেন সুখের হয়, সেই প্রত্যাশায় আজকের